উপস্থিত, তাদেরকে কাস্টিং থেকে শুরু করে আপনার গল্পের যে সেট আপটা সেখানে তাদেরকে কিভাবে কাস্ট করলেন, কি কি কারণে তাদেরকে আসলে ওই চরিত্রে কাস্ট করা, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে ছোট করে ব্রিফ করেন। প্রথমত আমি একটি মৌলিক গল্প নিয়ে কাজ করছি, যে গল্পটা আসলে একটা কমার্শিয়াল সিনেমা এবং এখানে সব ধরনের এলিমেন্টস আছে। যখন আমি আসলে কাস্টিং প্ল্যান করি তো আমার এই ক্যারেক্টারের যে মূল চরিত্রটি থাকে, যে আসলে গল্পের প্রয়োজনে যেটা দরকার, সেখানে আমার কাছে মনে হচ্ছে একটা নতুন আমার একটা ছেলে দরকার, নতুন একটা মুখ দরকার, যার হাতে অনেক সময় আছে, লম্বা সময় আছে, এবং আমার একদম এনার্জেটিক এরকম একটা মানুষ দরকার। তো সেই ক্ষেত্রে আমার প্রথম সিলেকশন এবং তারপর তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয়, এবং আমি তাকে কাস্ট করলাম, হৃদয় ভাইকে কাস্ট করলাম, এবং এই ক্যারেক্টারের জন্য তাকে নানানভাবে তার অডিশন নেওয়া থেকে শুরু করে নানান ধরনের যে প্রসেসগুলো থাকে আসলে সেটা আমি করেছি, এবং সে সেই জায়গাটা উঠে গেছে। এরপরে অন্যান্য যে চরিত্রগুলো থাকে, আমার বাম পাশে বসে আছে আমাদের যুবরাজ ভাইকে আপনারা চিনেন, উনি একজন ফিল্ম প্রডিউসার। ওনার হৃদয় জুড়ে থেকে শুরু করে আরো কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, যেটা প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে করেছিল, রফি শিকদার ভাই, নীরব ভাই ছিলেন। তো যুবরাজ ভাইও অভিনয় করেন। তো যুবরাজ ভাইকে আসলে একটা চরিত্রের জন্য আমার স্পেশাল আসলে একটা ক্যারেক্টার ছিল, যেখানে আমার কাছে যুবরাজ ভাই এই ক্যারেক্টারের জন্য ঠিকঠাক। তো এরপর সানজুজন, এবং এই সিনেমার মধ্যে কি বলবো, এটা ক্যামিও রোল না, কিন্তু মানে প্রেজেন্স কম, কিন্তু চরিত্রটা একটু অন্যরকম। যেমন আমি বলে রাখি, সানজুকে নিয়ে কিন্তু আমি আরো একটা সিনেমা শুরু করেছি। হ্যাঁ, তো সেটা থাকার পরেও এই যে চরিত্র, সেই চরিত্রের প্রয়োজনে, যার ক্যারেক্টারের নাম থাকে রক্সি, যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের জন্য বেসিক্যালি ওর সঙ্গে আমি একদিন বসলাম, সঞ্জু আপনার সঙ্গে আমার কথা আছে। আমরা প্রথম ধানমন্ডিতে এই ক্যারেক্টারের জন্য প্রথম ধানমন্ডিতে আসলে মিট করি। নর্মালি তো আমাদের অফিসে এখানে সেখানে আড্ডা হয়, কিন্তু প্রথম আমরা এই ক্যারেক্টারের জন্য ধানমন্ডিতে মিট করি। তোকে যখন আমি ক্যারেক্টারের কথা বললাম, আপনার সিন এই কটা, আপনার চরিত্রটা এই ডেপথ, এই গল্পের ঠিক এই জায়গাটা আপনাকে লাগবে, ও সঙ্গে সঙ্গে আসলে রাজি হয়ে যায়। ওর সিন কটা আছে, ওকে কত পারিশ্রমিক দিতে হবে, বা ওকে কদিন শুটিং লাগবে, এগুলো কোনো কিছু আসলে জিজ্ঞেস করি। ইভেন আমার কাছে স্ক্রিপ্টটা পর্যন্ত সে চাইনি যে আমাকে স্ক্রিপ্টটা আপনাকে দিতে হবে, সেটা গল্পটা শুনে আসলে রাজি, বাকিটা ওর মুখ থেকে শুনবে। এবং তার যে কি বলবো, আমার যে লুক দরকার ছিল, চুল রাখা বড় করা এবং দাড়ি বড় করা, এবং এক ধরনের সেটার জন্য কয়েকটা কাজও বোধহয় ছেড়েছিল শুধুমাত্র। আমি যদি ওকে ফাইন্যান্সিয়ালি অতটা হয়তো আমি সাপোর্ট দিতে পারিনি এই ক্যারেক্টারের জন্য, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে, সেটা তার মুখ থেকে আসলে শুনলেই ভালো হবে। এবং আরেকটা ক্যারেক্টার মধ্যে জনি, সে আমাদের ছোট পর্দা অনেক জনপ্রিয় অভিনেতা এবং মডেলিং জগতে হচ্ছে প্রথম সারির একজন মডেল। তো আরেকটা চরিত্র যেটার ক্যারেক্টারের নাম হচ্ছে হুসাই। তো আমার কাছে মনে হলো এই ক্যারেক্টারের জন্য ঠিক আমার এরকম লাগে। তখন সানজুর সঙ্গে আসলে আমি আলাপ করলাম যে ক্যারেক্টার এরকম। জনির সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল। তারপর জনিকে ডাকলাম, জনিকে ডাকার পর জনিরও আসলে অডিশন নেওয়া হলো, জনির সঙ্গে এটা নিয়ে কথা বললাম। সেম কাজটা ও করেছে, যে ও পারিশ্রমিক নিয়ে না আমাকে জিজ্ঞেস করেছে, না হচ্ছে স্ক্রিপ্ট চেয়েছে, ওর কদিন শুটিং লাগবে সেটা চেয়েছে, বা ওর ডিউরেশনটা আসলে কতখানি, কতগুলো সিন সেটা জিজ্ঞেস। ও শুধু বলেছে আমার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে এবং আমি এটার জন্য করব। সেটার জন্য ওর হচ্ছে লুকের চেঞ্জেস, ওর ড্রেস আপ থেকে শুরু করে লুক, ওর হচ্ছে তখন যে স্বাস্থ্য ছিল সেটা থেকে কমানো, হ্যাঁ, সবগুলোই করেছে। এবং আমি লিখন সীমান্ত ভাইয়ের কথা তো বলেছি, আগে তার কথা শুনেছেন। সবাই আসলে যে যে জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে, টিম নিয়ে যখন আমরা বসছি, এক এক করে যখন সিলেক্ট করছি, আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে, বা আপনাদের দেখলে হয়তো মনে হবে, টিজার দেখে যদি আপনাদের মনে হয় যে আমাদের কাস্টিংগুলো কতটা পারফেকশন ছিল, সেটা আপনারাই ডিসাইড করবেন। আর বাকিটা আসলে তাদের কাছ থেকে একটু তাদের অভিজ্ঞতাটা আপনারা সরাসরি জেনে নেবেন প্লিজ। এই পাশ থেকে যদি এই পাশ পর্যন্ত আসি, সবার শারীরিক গঠনে একটা মানে একই টাইপের বা কাছাকাছি, পোস্টারটাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে। আসলে ফিটনেসের দিক থেকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। গল্পের ধাঁচটা আসলে কি, কেমন বা কোন দিকে গিয়েছে, মানে ফিটনেস গুলো যে এইভাবে সেই ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে সে সব মিলে মানে ডেফিনেটলি আপনি দেখতে পাচ্ছেন ফিজিক্স সবার ব্যাপার। তো প্রথমে বলে রাখি যে এখনকার যে প্রজন্ম আছে, শুধুমাত্র যে এখনকার যে প্রজন্ম, আমি তাদের কথা বলবো না, এখনকার প্রজন্ম থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র প্রজন্ম আছেন, বা এখন যারা মৃত, যারা সিনেমা লাভার্স, তারা অনেক বেশি আগে থেকে ফাস্ট, তারা চেঞ্জ চায়। একজন ভিলেন হলেই যে আগের সে জামানাটা ছিল এরকম বিকৃত চেহারা, ওরকম ধরনের সেটা না, এখনকার জামানার সঙ্গে মিলিয়ে। তো এটাও আসলে দর্শকদের একটা চিন্তা আসলে মুভিটা আসলে ছিল পুরো হলিউড স্টাইলের মুভি। আমি যে আপনারা যদি পুরো মুভিটা দেখেন, আমি আসলে বলবো না, সেটা আপনারা পর্দায় দেখতে পারবেন। আর পুরো গল্পটা আমরা বলবো না, যদি গল্পই বলে দিই তো মুভি দেখবেন না আপনারা। তো প্রত্যেকটা ক্যারেক্টার প্যারালাল,
এবং আমি মনে করি অনেক অনেক ভালো একটা মুভি বানিয়েছে। তার জীবনের প্রথম ছবি যদি হয়ে থাকে, এটা কেউ মনে করবে না যে প্রথম ছবি। সে অনেক অ্যাক্টিভিটিস তার ভিতরে আছে মাশাআল্লাহ। আর পাশে যে আমাদের ছিল, যে আমাদের দিদার, ওর যে ডেডিকেশন, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর সানজু, এরা সবাই আমার খুব কাছে ভাই ব্রাদার, একদম খুব কাছের। আমি মনে করি এই সিনেমাতে সবাই ডেডিকেশন আছে এই সিনেমার জন্য। তবে ওর একটা চ্যালেঞ্জ ছিল যে ঈদে আমি আসবো, যে মুভি আসুক আমরা ফাইট দেবো। তবে ইনশাল্লাহ আমাদের আশাবাদী এই মুভিতে ইনশাল্লাহ সবাই, কেউ নিরাশ হবে না, কোনো দর্শক নিরাশ হবে না। ভাইয়ের এই জায়গাটা একটু একটু আমি একটু অ্যাড করে নিই। মানে চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে অন্য যে ছবিগুলো আসবে, আমাদের এই ছবির থেকে নিশ্চয়ই ছবির অনেক বেশি হাই বাজেট থাকবে এবং সমস্ত স্টার সুপারস্টাররা থাকবেন। আমরা শুনতে পাচ্ছি যে জিতের হয়তো একটা সিনেমা আছে, শরীফুল্লাহ, জিৎ, সাকিব ভাইয়ের একটা আসবে, এরপরে সবাই আসলে মুখিয়ে থাকে। তো ওদের যে বাজেট, ওদের যে কাস্টিং, সেই জায়গা থেকে আমরা তো একদম একটা নতুন টিম। তবে আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জটা যে আমি আমার কাজটা ঠিকঠাক করতে পেরেছি কিনা, সেখানে কাস্টিং কি এসে এটা যদি ডাজন্ট ম্যাটার না হয় যে কাজটা আমার গল্পের প্রয়োজন, কাস্টিংগুলো ঠিক আছে কিনা, আমি আমার গল্পটা ঠিকঠাক মতন প্লে করতে পেরেছি কিনা, আমি নিয়ে যেতে পর্যাপ্ত পেরেছি পরিমাণ কিনা। কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল এই সিনেমার, কোনো অ্যারেঞ্জমেন্ট গাপ ছিল সেটাই না। আপনারা দেখবেন। পর্দায় দেখলে বুঝতে পারবেন যে আসলে অ্যারেঞ্জমেন্টের কোনো ইয়ে ছিল না, আমাদের ছিল না। সব ধরনের সবকিছুই, সে কোনো কিছুতে স্যাক্রিফাইস করে না। আমার এই জায়গায় এটা লাগবে, আমার এই জায়গায় এটা করতে হবে। সে আবার গাত্তার একটা ডিরেক্টর, আমার এটা লাগবে, এটা দিতে হবে। তবে ওর সাথে কাজ করে আসলে সত্যি কথা বলতে কাজ করে আমরা মজা পাইছি। আর আমি মনে করি সে গুড ডিরেক্টর। সামনের দিকে আরো এই মুভি দিয়ে আমি মনে করি সে সামনে অনেকগুলি মুভি বানাবে। আশা করি আগামীতে সে ভালো একটা ভালো কাজ করবে আমি মনে করি আর কি। একটু দিদার ভাই সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে, কেন তাকে এই ছবিতে পিক করা, কোন কোয়ালিটি দেখে বা কোনটা মাথায় রেখে তাকে চুজ করা? আমি বোধহয় একদম শুরুতেই একবার বলেছিলাম, বাট আই রিপিট এগেইন, যে এই চরিত্রটা, সুরাজ যে চরিত্রটা, এই সুরাজ চরিত্রের জন্য আমি একজন আসলে নতুন মুখ খুঁজছিলাম। এবং তারপর আমার একটা প্রথম সিনেমা, সেটা আমার একটা চিন্তা যে আমি প্রথম গল্পটা আমি এমনই করব যে গল্পটা আমি হয়তো বা নতুন কাউকে নিয়ে শুরু করতে চাই, যেখানে হচ্ছে আমার এমন একজন ডেডিকেটেড পার্সন লাগবে, ডেডিকেটেড একটা ছেলে লাগবে, যার কাছে না বলতে কোনো কিছু থাকবে না। সে ডেডিকেশন নিয়ে কাজটা করবে, সম্পূর্ণভাবে ডেডিকেশন নিয়ে কাজটা করবে। তার লুকের চেঞ্জ করতে বলে লুক চেঞ্জ করবে, ফিজিক্স চেঞ্জ করতে বলে ফিজিক্স চেঞ্জ করবে, টাইম নিয়ে যার কাছে কোনো ধরাবাধা থাকবে না। আর এখনকার যারা ব্যস্ততম আর্টিস্ট আছেন, তাদের হাতে তো সময় কম, আপনারা জানেন। এটাও এক ধরনের সীমাবদ্ধতা, কারণ আমাদের এখানে আর্টিস্টরা, যারা অভিনয় শিল্পীরা, তারা যে পরিমাণে পারিশ্রমিক পায়, সেই পারিশ্রমিকের জায়গা থেকে যদি বলি, সেই পারিশ্রমিকের জায়গায় আসলে একটা আর্টিস্ট যে দীর্ঘ সময় ধরে সে তার নিজের প্রতি আসলে যত্ন নিবে, সেই সময়টাও কিন্তু একটু কম পায়। এখানে একটা ব্যাপার আছে, পারিশ্রমিকের একটা ব্যাপার আছে, অর্থনৈতিক একটা ব্যাপার আছে। সেই জায়গায় সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে সেই পারফেক্ট। এবং তাকে যখন আমি কাস্টিংয়ের জন্য বলি, তাকে ডাকি, এবং দীর্ঘদিন তার সঙ্গে আসলে আমাকে মিশতে হয়েছে, দেখতে হয়েছে দীর্ঘদিন ধরে। এই সিনেমাটা শুরু করার আগে অন্তত অনেক দিন, সময়টা আমি ঠিক মেনশন না করি, অনেক দিন ধরে তার সঙ্গে কথা বসা। অনেকদিন আমরা দিদার ভাইয়ের কাছে শুনবো, যদি একটু জায়গাটা পরিবর্তন করে নিই আমরা। শিওর। নতুন নতুন নায়ক হিসেবে তার এক্সপেরিয়েন্স। দিদার ভাই, এই জার্নিটা একটু শুনতে চাচ্ছি আসলে, খোদা হাফেজের জার্নিটা নতুন হিসাবে, মানে আমরা আমার ডিরেক্টর একটু আগে বললো যে আমরা মুভি শুরু করার আগে অনেকদিন একটা প্ল্যানিংয়ে ছিলাম। আর ডিরেক্টরের সঙ্গে মানে ক্যারেক্টারের যখন সম্পর্কটা ভালো হয় আর্টিস্টের, তখন জার্নিটা খুব কঠিন কিছু হয় না আর কি। আমরা 3 মাস একই সঙ্গে ছিলাম, একই একটা বাসায় ছিলাম। আমরা 3 মাস ক্যারেক্টার নিয়ে কাজ করছি, যেহেতু আমি নতুন, ডেবিউ কাজ ছিল। আমরা ফাইট ডেভেলপ করছি, আমার ফিজিক্স চেঞ্জ করছি, সব মিলে চ্যালেঞ্জিং ছিল। আর সব থেকে বড় কথা, আমরা যারা আর্টিস্ট বেসিক্যালি এখন যারা আছি, শুধু এটা না, সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার ছিলাম। সানজু জন ভাই ওই যখন শুরু করছিলাম তখন ভাইয়ের 6 প্যাক ছিল, তো ওখান থেকেও ইন্সপায়ার ছিলাম আমি। তো আমাদের গল্প যখন ছিল তখন আমি তার কাছে সাজেশন নিতাম, ভাই কীভাবে কী করলে কী হবে, সে আমাকে সাজেশন দিত। ফাইটিংয়ে গিয়ে সে হেল্প করতো, জনি ভাই, সবাই। লিখন সীমান্তবাসী তো প্রথম আমার স্ক্রিন শেয়ার, তো উনি তো ওই সময় একজন সেলিব্রিটি আর্টিস্ট। তারপরে আমার বন্ধু যুবরাজ, যে আমাকে এই ইন্ডাস্ট্রিতে মানে ইন্সপায়ার করে নিয়ে আসছে। অনেক ভাই, সব মিলে ভাই আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করছি। আর এই মেইন চ্যালেঞ্জিংটা ছিল ভাই, আমরা গল্পের মধ্যে আমাদের বডি চেঞ্জিংটা আমরা উঠানোর চেষ্টা করেছি, মানে আমার ডিরেক্টর আর আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছি যে দেখানোর জন্য। এটা ইনশাল্লাহ আমরা মূল গল্পে আমরা ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা গল্পে দেখতে পারবো।
করেছেন, আপনার পোস্টারটা রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে যে বাংলাদেশি নায়কদের এরকম ফিজিক দেখা যায়নি। এটা নিয়ে একটু বলবেন কিনা, এটা কতটা চ্যালেঞ্জিং? বাংলাদেশে দেখা যায়নি বললে ভুল হবে, আমার পাশেই আমি একটু আগে বললাম আমরা দেখি না এই যে six pack, always six pack। বাংলাদেশে একদম সিক্স Six pack hero। বসা তারপরে আমাদের আরপিন শুভ ভাই, সব মিলে এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল যে আসলে আমি আবার আমার প্রডিউসারের কাছ থেকে একটা সময়, আমার ডিরেক্টর সহ আমরা নির্ধারণ করে নিয়েছি যে এই সময়ের মধ্যে করব। তো সব মিলে একটা ভালো চ্যালেঞ্জিং ছিল, আমরা উতরায় আসছি আর কি। যে আশাবাদী কেমন, প্রথম চলচ্চিত্র, গল্প কেমন, আপনারা ভালো জানেন সে গল্পটা কেমন হচ্ছে, কতগুলো আলো ছড়াতে পারে? আমি একটু আগে বলছি যে ভাই আমাদের যে কয়টা হল আছে, কিন্তু যখন ভালো কিছু আসে তখন কিন্তু প্রতিটা হল হাউসফুল থাকে, শুধু সিনেপ্লেক্স না, সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি, আমার বাসা রংপুর, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিরও দুটো হল আছে। একটা হল এখন বলতে যাচ্ছি না, মানে আমাদের খোদা হাফেজ উপলক্ষে নতুন একটা হল আমরা রেনোভেশন করতেছি, আমরা ওটা দিয়ে নতুন হল চালু করবো আর কি। আমার ফুল টিম নিয়ে উদ্বোধন করবো ইনশাল্লাহ। তাও ইনশাল্লাহ বললাম, যেহেতু এক্সাইটমেন্ট বেশি। সো খুব স্বাভাবিক, প্রথম সিনেমা। আর অনেক ভুল ভালো বলতে পারি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সো ভাই আমরা লাস্ট কোশ্চেনটা না তোকে কিন্তু ভাই সিনেমা পাগল। আমার রাতে 4টার সময় আমাকে ফোন দেয়, যুবরাজ এইভাবে অ্যাকশনটা করলে হয় না, এইভাবে কাজ করলে হয় না। আসলে সিনেমা পাগল একটা ছেলে। মানে মূল আমরা ডিসকাস করতেছি আর কি, যে আমরা মূল যে কাজটা বের হয়েছে। আচ্ছা আমি একটু মাঝখানে ব্যাপারে ইন্টারাপ্ট করি একটা ব্যাপার, যেটা হলো মানে আমাদের টিমের বন্ডিংটা আসলে এরকম ছিল যে বলবো যে দেখা গেছে দিদারের একটা মানে কোনো একটা সিন নিয়ে, হ্যাঁ সেটা নিয়ে আমরা করবো। তো দেখা যাচ্ছে ওর ড্রেসটা কি হবে, হয়তো বা আমি খুব প্যারার মধ্যে ছিলাম, জনি ঠিক করে দিচ্ছে, বলে দিচ্ছে যে তুমি এটা না এটা করো। জনি আমাকে গাইড করছে, সেটাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করছে। সানজু সেম কাজটা করেছে, ফিজিক্সের যে ট্রান্সফরমেশন থেকে শুরু করে অনেক কিছু, বা সানজুর কোনো একটা কিছু নিয়ে, হ্যাঁ সেখানে হতে দেখছি আমরা কস্টিউম নিয়ে আমরা নিজেরা জ্বালা করছি, কারণ সবাই আমরা কেউ না কেউ মোটামুটি সবাই ক্যামেরার পেছনে কাজ করে অভ্যস্ত, এক্সপিরিয়েন্স আছে। তো প্রত্যেকটা টিমে যে যুবরাজ ভাইয়া, আমরা দিনের পরে দিন, রাতের পরে রাত একসঙ্গে, রাত 3টা 4টার সময় আমরা একসঙ্গে, এখন চলো আমরা গিয়ে মিটিং করি অফিসে, হ্যাঁ মিটিং করি, এটা নিয়ে শুধুমাত্র, আর কোনো কিছু না, যে আমরা এটা নিয়ে বসি যে কালকে যে আমরা সিনটা করবো বা এই সিনটা কিভাবে প্ল্যান করা যায়, হ্যাঁ সেটা করেছি। তো আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। না একটা বড় কথা হচ্ছে মাওয়া শ্রীনগর বিশাল একটা বড় মার্কেট, বসুন্ধরার মতো। ওনারা কিন্তু সিনেমার জন্য, সিনেমার ইয়ে দেখে ওরা কিন্তু পুরো মার্কেটটা ছেড়ে দিছে শুটিং করার জন্য। বিশাল বড় মার্কেট, তাও 2 দিন কেউ দেয় না, কিন্তু সিনেমাকে দেখে, সিনেমার কাজের ইয়ে দেখে। দিদা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে যেহেতু অভিষেক হচ্ছে বড় পর্দায়, বাংলাদেশে কোন নায়কের কাজ ভাল লাগে বা কাকে আইডলাইজ করেন, ইন্সপিরেশনকে একটু শুনবো। ভাল লাগে সব নায়করই, মানে আমি তো জুনিয়র, সবাই অবশ্যই ভালো দেখে আমার থেকে আগে আছেন, আর আমি তো তাদেরকে দেখেই ইন্সপায়ার। আমি মূলত একটু আগে বলছি আমি সাকিব ইয়ান, আমি সাকিব ভাইয়ের ভক্ত। আর সালমান শাহ ভাইয়ের আমি সব মুভি দেখি, এখনো দেখি, মানে অ্যাক্টিং শেখার জন্য। আর সবাইকে ভালো লাগে, আমি সব ইনফ্যাক্ট আমি সবার মুভি দেখি, যে দেখে শেখার জন্য, বাইরের দেশের মুভি না দেখে আমি আমাদের প্রতিটা নায়কের মুভি দেখা শেষ আমার। একটা প্রশ্ন, আপনার প্রথম সিনেমা কিন্তু মাল্টিকাস্টিং, এটা দেখাই দেয় না, তো এটা উপভোগ করছেন কিভাবে বা সবার কাছ থেকে সাপোর্ট কিভাবে পেয়েছেন? এটা আমার জন্য সৌভাগ্যের একটা বিষয় ছিল যে মাল্টিকাস্টিং এর কারণে আমার বডি ট্রান্সফরমেশনের বিষয়টা তো আমার মুভিতে কাজ করতে করতেই আমাদের বললাম সঞ্জুজন ভাই, সব মিলে এই ভালো ভালো আর্টিস্ট থাকার কারণে আমার কাজটা যতটুকু অ্যাচিভমেন্ট ছিল তার থেকে আরো বেশি আশা করি যে আমি আউটপুট দিতে পারছি আর কি। এটা আমার জন্য পজিটিভ দিক ছিল। মাল্টিকাস্টিং তো এইজন্য উনি খেলতে মজা পেয়েছে। সীমান্ত ভাই আপনার কাছে শুনতে চাইবো, যদি একটু জায়গাটা একটু পরিবর্তন, সীমান্ত ভাইয়ের কাছে যাবো। আমি বলি না, এখান থেকে বলি না। তো এখানে তারপর আমরা এই পাশে যাবো। জনি সানজু বাকি আছে, হ্যাঁ আমরা এই পাশে যাবো, এই পাশে। আসুন ভাইয়া। সীমান্ত ভাই আসলে অনেক বড় বড় সিনেমাতে আপনি কাজ করেছেন, অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে আমরা দেখেছি। এই টিমটাকে নিয়ে কি বলবেন, এই টিমটার সাথে কাজ করে কেমন লেগেছে এই ইয়াং টিমটাকে? বড় বড় সিনেমাগুলোতে কাজ করার পিছনে কিছু কিছু ভয় কাজ করে, যেমন এত সুপারস্টার বললে কিছু মাইন্ড করবে কিনা, বা আমি ধরেন একটা ফাইট করবো, কিক মারতে গেলে লাগে, যদি লাগে ওরকম চিন্তা ভাবনা। বাট এই টিমের সাথে কাজ করার সময় একদম ফুল ফ্রেন্ডলি, মারলাম ওকে, লাগলো অসুবিধা নেই, দোস্ত টেক ইট ইজি। যুবরাজ ভাই তো হচ্ছে খুবই ফ্রেন্ডলি, ওনাকে মারলে কি, উনি কি ধরেন গলা চিপাতে ধরলে কোনো সমস্যা নেই,
তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই টিমটা খুবই ফ্র্যাঙ্কলি এবং এই টিমের সাথে কাজ করে আমি যথেষ্ট মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পেরেছি, মানে খুবই ফ্র্যাঙ্ক। আর বিশেষ করে যে ডিরেক্টর আছেন, ডিরেক্টরকে অনেক সময় অন্যান্য সিনেমাতে ডিরেক্টর যেটা বলে সেটাই, বাট আমি আমার ব্যক্তিগত কোনো সাজেশন দিতে পারবো না, হয়তোবা। বাট এই ক্ষেত্রে আমি বলি যে ভাই এটা এইভাবে না, এইভাবে করি, হ্যাঁ ঠিক আছে করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা আসলে আমাকে যদি ধরায় দেয় যে আমি প্রাইমারি স্কুলে বলবো যে গরু রচনা এইভাবে লিখতে, এখন আমি যদি ওইটাকে যদি ক্লাসিফিকেশন বের করে 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 যদি আমি চিন্তা করি যে না আমি আর একটু ভালো লিখবো, হ্যাঁ, যেমন আমরা ওই যে গাইড বই দেখে আমরা পড়তাম, তাই গাইড বই ছাড়াও তো লেখা যায়। সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি যদি আমার মনের থেকে যদি আমি ফাইট বা অ্যাক্টিং এর কিছু কিছু ব্যাপার যদি আমি থ্রো করি, সেই ক্ষেত্রে স্ক্রিপ্টের চেয়েও ভালো হইতে পারে। সেই ক্ষেত্রে আমার এই ডিরেক্টর হচ্ছে আমাকে কখনোই বলে নাই যে আপনি এটা এইভাবে না, স্ক্রিপ্টে যেটা আছে সেটাই করবেন, ভালো লাগলে উনি এটা অ্যাডপ্ট করছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে না, এই টিমের সাথে কাজ করে আমি যথেষ্ট হ্যাপি। আর এখানে তিনজনকে দেখতে পাচ্ছি, যেহেতু আপনি মার খেতে পছন্দ করেন সিনেমাতে, এনারা মারতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই তিনজনকে আলাদা আলাদা ভাবে যদি একটু বিশ্লেষণই করতে পারি ছোট করে, কাকে কি ধরনের বিশ্লেষণ করবে? বিশ্লেষণ বলতে ধরেন যে আমরা যে ইন্টারভিউ দিই যে এক কথায় উত্তর, এটা এক কথায় উত্তর যদি দিতে হয় তাহলে এসএন জনি, মানে মনে হয় 20-25 বছর আগের পরিচয়, 20-25 বছর আগে থেকে তার সাথে পরিচয়, খুবই চকলেট বয় বা রোমান্টিক বয়। আর ম্যাক দিদার হচ্ছে মানে গ্রেনেড, সে হচ্ছে ব্লাস্ট করতে পছন্দ করে। আর এদিকে যে এটা হচ্ছে সিক্স প্যাক হিরো, কয়েকদিন আগে হচ্ছে ইরান ইসরায়েলে কি মারলো যেন, মিসাইল মারছে না, ও হচ্ছে মিসাইল। আর আর আরেকজনের কথা তো বলেন না, যুবরাজ ভাই হচ্ছে হলো অলরাউন্ডার, সে যেখানে দিবেন সেখানেই ফিট। সর্বশেষ হচ্ছে কার কাছে মার বেশি খেয়েছেন এই চলচ্চিত্রে? এক্ষেত্রে হিরোর সাথে আমার ফাইট হয়েছে বেশি, সো হিরোর কাছ থেকে আমি বেশি মার খেয়েছি। আপনাদের এই দৃশ্যগুলো দর্শক কিভাবে উপভোগ করবে, কেমন উপভোগ করবে আসলে? আশা করছি খুব ভালোভাবে নেবে, কারণ অন্যান্য মুভির চেয়ে এই মুভিটার মধ্যে হচ্ছে একটু ক্লাইম্যাক্স বেশি। হ্যাঁ, কখন যে কি কোন ক্যারেক্টার কোন ভাবে মানে উদয় হয় এটা বোঝা মুশকিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সিনেমাটা খুব ভালোভাবে নেবে। মানে লাস্ট পর্যন্ত দেখতে হবে সিনেমাটা, লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। আমরা যদি সঞ্জু ভাইয়ের কাছে যাই, সঞ্জু ভাই আসলে সঞ্জু ভাই একটু মাঝখানে মিডিয়াতে থাকতে হলে এভাবে জায়গা পরিবর্তন করতে যুবরাজ হয়। আমাদের লাস্ট তো যুবরাজকে একদম সর্বশেষে ক্লাইম্যাক্সে যাবো। এই যে বাংলাদেশের প্রথম সিক্স প্যাক হিরো হিসেবে আপনার আবির্ভাব হলো, এখন সিক্স প্যাক হিরো ইন্ডাস্ট্রিতে অনেক, এর সাথে সংযুক্ত করতে পারে নিজের জায়গাটাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? অনেক। এই যে দেখেন, আমি যখন দিদার যে বলল, এই যে আমি বলতে পারছি, এই বলাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি যখন প্রথম ফিল্মে আসি, আমার শুনতে হয়েছিল যে এই বডি দিয়ে ফিল্মে কাজ করতে পারবে না, এই বডির কোনো দাম নেই। কিন্তু আপনি দেখেন, এই আমার ফিল্মের ক্যারিয়ার প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে, এখন কিন্তু এই সিক্স প্যাক বানানোর জন্য এই দৌড়াদৌড়ি করছে। একটা প্রডিউসার বা ডিরেক্টর যখন একটা হিরো সিলেক্ট করে, তার যদি ফিজিক্যাল অবস্থাগুলো দেখে যে না স্বাভাবিক নয়, তখন কিন্তু বলে যে ফিজিকটাকে ঠিক করো, পারলে সিক্স প্যাক করো। সময় পরিবর্তন হচ্ছে, দুনিয়া পরিবর্তন হচ্ছে, আমাদের দর্শকের রুচিও পরিবর্তন হয়েছে, তারা খুব ভালো জানে কোনটা দেখতে সুন্দর। তো আসলে এইটা আসলে অভিনয়ের ক্ষেত্রে কি হয়, আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে। এমন না যে একটা আর্টিস্টের বডি থাকতে হবে, জিনিসটা এরকম না। ফিটনেস ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা সৌন্দর্য বৃদ্ধি করে। যখন আপনি অ্যাকশন করছেন, আপনার ফিজিক যখন ভালো থাকবে, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনার যদি 50% অ্যাক্টিং থাকে, আপনার ফিজিকের কারণে এটা 80% হয়ে যাবে। সো ইটস এ পার্ট অফ আসলে অ্যাক্টিং বলা যায়। আর আমি কি বলবো, যে জায়গার পরিবর্তন হোয়াটএভার যেটা বললাম, আসলে এটা সময়ের সাথে সাথে অনেকের ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণে চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো অনেক কিছু শিখছি। এই আমার যারা কলিগ আছে, ওর মধ্যে আমি অনেক বড় ডেডিকেশন দেখতে পাই। যখন আমি প্রথম সিনেমার শুটিং শুরু করি, তখন আমি টোটালি রিপড, মানে আমার চামড়া তখন, আমার ফ্যাট পার্সেন্টেজ মনে হয় 7 or 8 বডিতে। তখন বলতেছে ভাই আমার সিক্স প্যাক বানাইতেই হবে। মানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা ছিল,
ঘরের প্রোডাকশন বলতে আমরা কি বলি, যে ধরেন আমরা পিকনিকে যাব, কি হয় ভাই ব্রাদার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে হ্যাঁ আমরা এত তারিখে পিকনিকে যাবো, তুমি এটা অ্যারেঞ্জ করবো, তুমি এটা অ্যারেঞ্জ করবো, এই করে আমরা রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, 2টা 3টা নাই, দেখা গেল যে আচ্ছা কোথায় একটু চাপাবো, ঠিক আছে ওকে ফাইন, ভাই আপনি ফ্রি আছেন, আচ্ছা শুটিং থেকে ব্যাক করছে, ওকে ফাইন আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরকম। ওর অ্যাকশন মানে ও পুরো অ্যাকশন ফ্রিক। যখনই কথা হতো ভাই অ্যাকশন এটা কি করব তার ফিজিক নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে উনি অ্যাক্টিং নিয়ে বোঝাতো, তারপরে হচ্ছে গিয়ে ও বোঝাতো, মানে আমরা সবাই আসলে হচ্ছে কি আমরা ওয়ার্কশপ করতাম, নিজেদের মধ্যে ওয়ার্কশপ করতাম। তো যে জিনিসটা অনেক বিশ্বাস ওনার সাথে আমার কাজ করে এক্সপিরিয়েন্স আছে। আমি সবার সামনে বলবো উনি একটা লেজি পারসন, উনি যদি লেজিনেসটা কাটায় ইয়াংদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর হবে। ওর মধ্যে ওই ইয়েটা আছে, বাট খুব লেজি, ঠিক আছে, অনেক চিন্তা করে এইটা করবো। বা এখন যে জিনিসটা হচ্ছে আপনার প্ল্যানিং প্লটিং থাকবে, বাট ইউ হ্যাভ টু বি ফাস্ট। আপনার ফাস্ট হতে হবে, কারণ আপনার ওই ক্যাপাবিলিটি আছে, ক্রিয়েটিভিটি আছে, ওটা কাজে লাগান, সময় কিন্তু বসে থাকবে না, সো ইউজ ইট। তো আমি এটা সবসময় বলি যে আমি সবার সামনে বলছি, যখন ফোন দেওয়া বলে আপনি এত লেজি কেন, মানে ফার্স্ট কথাই আমার হচ্ছে এটা। তো যাই হোক, এরপরেও আমরা সবাই মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করেছি। আমার যে ক্যারেক্টার আছে রক্সি, আমি নিজেই কনফিউজ এখনো যে আমি আসলে কি। তো এই কনফিউশনটা দর্শকদের মাঝেও থাকবে। আর তার ডেডিকেশন দেখে আমার বেশ ভালো লেগেছে। তার মাঝে আমি আমার প্রথম সিনেমার মানে ওই ছবিটা দেখতে পাচ্ছিলাম। আমি তখন মডেলিং করতাম যখন প্রথম সিনেমায়, আচ্ছা অ্যাকশন ছিল, হ্যাঁ কি করব, হ্যাঁ এই করব, মানে ওই জিনিসটা ওনার মধ্যে দেখলাম। তো ওই টানটাই রয়ে গেছে যে না ভাই ব্রাদার আই হ্যাভ টু হেল্প হিম। তো ওইখান থেকে ভালোবাসার একটা জায়গা। তার সাথে আমার আগে কাজ হয়েছে, ওই বন্ডিংসটা আছে। আর জনি হচ্ছে আমার অনেক আগের ফ্রেন্ড, আমরা একসাথে মডেলিং করতাম, তো চাড্ডি বাড্ডি ফ্রেন্ড বলা যায়। আর হচ্ছে গিয়ে এই যে যুবরাজ ভাই প্রডিউসার মানুষ, আগে বলি একটু প্রডিউসারটা হাতে রাখতে সবসময়। যাই হোক, না খুব কাছের ভাই, উনি সবসময় চেষ্টা করে আমাদের পাশে থাকতে। আর ওর কথা বলবো যে ছেলেটা আসলে বাংলাদেশে জন্মায় ভুল করছে, ওর তামিল তেলেগুতে এই হলো আরো ভালো পজিশনে থাকতে পারতো। যাই হোক, তা আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পেরেছি। এখনকার যে পরিস্থিতি বা আমাদের যে বাজেটের সিনেমাগুলো হয়, যদি আমরা বাজেটের ক্ষেত্রে কথা বলি, আমরা বাজেটের ধারের কাছেও নাই মনে করেন, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছিল, কারণ এখানে আমাদের সবার ডেডিকেশন ছিল, আমাদের সবার ওয়ার্কশপ ছিল, এই কাজটার প্রতি যে ভালোবাসা ছিল। আমরা এটাকে আসলে প্রফেশনালিজমের দিক থেকে দেখি নাই, আমরা চেষ্টা করেছি, আমরা ভেবেছি নিজের সত্তা এটা ছিল যেটা আমার ফিল্ম, এটা আমার ঘরের ফিল্ম। সো আমরা ওইভাবেই কাজ করেছি, আশা করছি আমাদের ভালোবাসাটা আপনাদেরকেও ভালোবাসা দিবে। এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যে ও যে বললো আমি ওটার সঙ্গে একটু অ্যাড করে বলতে চাই, যে প্রথমে একবার বলেছিলাম যে মানে যতগুলো আর্টিস্ট অ্যানিমেশন কাজ করেছে প্রজেক্টটা, কেউই আমি তাদের প্রতি এই জন্য হচ্ছে কৃতজ্ঞ বা কৃতজ্ঞ থাকবো সবসময়, কেউই না টাকা পয়সাটা নিয়ে আমার সঙ্গে মানে কেউ আর্গুমেন্ট করেনি, বা কত টাকা আমাকে দিতে হবে সেই জিনিসটা আমাকে কেউ বলেনি। তো এইটা আমার কাছে আসলে অনেক বড় পাওনা ছিল। মানে আরেকটা জিনিস বলবো, ওনাকে আমি আমার জীবনে যে পরিমাণ সময় দিচ্ছি, এরকম সময় একটা মেয়েকে দিলে 3 বাচ্চার মা হয়তো সমাজদার কে লিয়ে ইশারাই কাফি। আচ্ছা আচ্ছা, আরেকটা তুই দিস আমারে 16 প্রো ম্যাক্স। আরেকটা ব্যাপার বলি, ও যে আমাকে বললো লেজি, হ্যাঁ লেজি যে বললো, হ্যাঁ আমি মানছি লেজি, কিন্তু আমি ডিসিশনটা আসলে হুটহাট করে মেক করে, কারণ আমি ইটস নট অ্যাবাউট ডিসিশন মেকিং ব্রো। আমি ফোনটা মানে হ্যালো বলতে হয়তো লেট করি, হ্যাঁ মানে হ্যালো বলতে হয়তো লেট করি, এটা কেন যেন একটা অভ্যাস হয়ে গেছে, আমি এটা চাইলেও পারি না। হ্যাঁ না, ও অনেক ভিজাবেরাল বুঝেন না, চুপি আস্তে ধীরে, বাট ওকে ফাইন লেজি হোক, বাট কাজটা যেন ঠিক হয়, এটা হচ্ছে কথা। যে আপনি তো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ এখনো করছেন, দেশের অনেক সিনিয়র নির্মাতার সঙ্গে কাজ করেছেন এর আগেও, এরপর একদম নতুন একজন নির্মাতা তার সঙ্গে কাজ করেছেন, এই যে খোদা হাফেজ, কেমন ছিল? মানে কোন কারণে মনে হয়েছে যে একটু? আমার দুই ধরনের অভিজ্ঞতা আছে। আমি যেমন মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের সাথে কাজ করেছি, বা কালাম কায়সার ভাইয়ের সাথে কাজ করেছি, তারা একসময় মান্না ভাই, সাকিব ভাইদের নিয়ে কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা আছেন। রাজীব বিশ্বাসের সঙ্গে করেছেন? হ্যাঁ, ওপারের রাজীব বিশ্বাসের সাথে কাজ করেছি। তো যে জিনিসটা হচ্ছে বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আগের যে ফিল্মের মেকিং বা তাদের চিন্তা ধারণা, হাউ দে মেক দ্য ফিল্ম, এইটা আমি জানতে পেরেছি। আর
অনেক বা আরো ইয়াং মেকার যারা আছে তাদের সাথে যে জিনিসটা হয়েছে, ইয়াং হওয়াতে মেন্টালিটির যে ব্যাপারটা এটা না খুব ইজিলি অ্যাটাচ হয়ে যায়, যে লাইক সিনক্রোনাইজের একটা ব্যাপার থাকে, যে ও যদি 90 চিন্তা করে, দেখা গেল যে আমি সেম ওয়েতে 80 পর্যন্ত গেলাম বা আমি 100 গেলাম ও 90, সিনক্রোনাইজ কিন্তু হয়ে যাবে কাছাকাছি, 19-20-এ কিন্তু হয়ে যায়। আমি কিছু বললে সে বুঝতেছে, সে কিছু বললে আমি বুঝতেছি। অনেক সময় হয় কি, সীমান্ত একটা কথা বলেছিল যে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করলে ঘুষা লেগে যায়, লাথি লাগে, ওই ভয়টা থাকে, মন খুলে কিছু বলতে পারে না। সেম জিনিসটা একটা ডিরেক্টর, তারা খুবই এক্সপিরিয়েন্স, বাট দ্য থিং ইজ টেকনিক্যালি অনেক কিছু চেঞ্জ। আমাদের অনেক টেকনিশিয়ান অনেক ডেভেলপ, আমাদের হচ্ছে ক্যামেরা অনেক চেঞ্জ হয়েছে, ফ্যান্টম থেকে নিয়ে যা যা আছে সব কিছু চলে আসছে, সেগুলো আগে ইউজ হয়নি, এখন হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে তারা বেশ ভালো উঁচু মানের ডিরেক্টর, বাট তাদের এইসব ব্যাপারে একটু নলেজ কম। বাট এখন যারা ডিরেক্টর হয়ে আসছে তারা কিন্তু এইসব ব্যাপারে নলেজ নিয়ে আসছে, সো দে নো হোয়াট টু ডু। তো যে জিনিসগুলো হচ্ছে, আমি এক জায়গায় এক্সপিরিয়েন্স পেয়েছি, এক জায়গায় ক্রিয়েটিভিটি পাচ্ছি। তো আমি দুই জায়গায় হচ্ছে গিয়ে স্যাটিসফাইড। আমি বলতে পারবো যে আমার লাইফে এক্সপিরিয়েন্স আছে এত সিনিয়র গুণী ব্যক্তিদের সাথে কাজ করার, আর এখানে ইয়াংদের সাথে কাজ করে আমি ক্রিয়েটিভ বিষয়গুলো বুঝতে পারছি, জানতে পারছি, আমার কাছে ভালো লাগছে। ওকে, জনি ভাইয়ের কাছে একটু আসি। আর যদি একটু জায়গাটা চলে আমরা যুবরাজ ভাই দিয়ে শেষ করবো আর কি। আপনি তো প্রডিউসার মানুষ, সবার কথা শুনবেন, আপনাকে প্রো এখন তো সব প্রো ট্রেন্ড। এই রনি ভাই আমি জেন আলফা। জনি ভাই, আমি এর আমার দেখার মতে ইনফিনিটি করেছিলেন, এরপরে আর আমি দেখিনি, আমি দেখিনি, মনে হচ্ছে এটা হয়তো আমার খোদা হাফেজ। এরপরে সেম আবার আপনার বন্ধুকে হয়তো পেয়েছেন, নতুন হিরো সীমান্ত ভাই, সবাই করে এই নতুন নির্মাতা সবাইকে পাওয়ার পরে কেমন লাগছিল সবকিছু মিলে? প্রথমত বলতে চাইবো যেহেতু হচ্ছে আমি পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে আমি স্টেজ বাই স্টেজ হচ্ছে চেঞ্জ করেছি। লাইক ফার্স্টে যখন আমি স্টার্ট করেছি তখন ফটোশ্যুট দিয়ে, দেন ফ্যাশন ওয়ার্ল্ডে আস্তে আস্তে ওখানে রাজত্ব করি, ওইখান থেকে চেঞ্জ করে আস্তে আস্তে হচ্ছে যখন আমি আরেকটু ডেভেলপমেন্টে যেতে চেয়েছি তখন গিয়েছি হচ্ছে আমি নাটকে। নাটক থেকে এখন হচ্ছে ওয়েব সিরিজ আর মুভিতে আমি এন্ট্রি নিয়েছি আর কি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রতিটা স্টেজে আমি আমার নিজের রাজত্ব একটা মানে বজায় রাখতে খুব পছন্দ করি। আর যেহেতু অভিনয় এই জিনিসটা হচ্ছে, এটা ফিল্মে হোক, এটা নাটকে হোক, এটা অভিনয়। এখন কেউ এটাকে লাউডলি করে, কেউ এটাকে অ্যাডপ্ট করে নিয়ে হচ্ছে কাজটা করছে। যেহেতু ইনফিনিটি যখন কাজ করেছিলাম তখন এটা এনভায়রনমেন্ট ছিল একরকম, যখন এখানে সানজু ছিল, শরীফুল রাসিরা ছিল, আর অনেকে ছিল যাদের সে কাজ করে অনেক মানে মানে অভিজ্ঞ আর্টিস্ট ওখানে ছিল, সুমন আনোয়ার ভাইয়া ছিল, যাদের সাথে স্ক্রিন প্লে করতে গিয়ে অনেক স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম, যাদের সাথে 1-to-1 শেয়ার করে অনেক মজা, কাউন্টার রিভার্স কাউন্টার এগুলোতে মজা ছিল। আর এই মুভিতে এসে সানজুকে পেয়েছি পুরোনো আর্টিস্ট হিসেবে, আরও অনেকে ছিল আমাদের, আরও ভালো ভালো আর্টিস্টরা ছিল এখানে। নতুন হিসেবে আমরা দিদার ভাইকে পেয়েছি নায়ক হিসেবে। তো দিদার ভাইয়ের ক্ষেত্রে সেটা যদি বলতে চাই, সে একজন নিউ কামার, ফাইন। আমরা যারা অনেকদিন ধরে অভিনয় করে আছি তারা কিন্তু সবসময় একটা জিনিস ফোকাস করেছি, সে আসলে অভিনয়ের প্রতি কতটা সিরিয়াস। তো ফার্স্টে দিদার ভাইয়ের সাথে আমরা ফার্স্টে মিশতাম, ফ্রেন্ডলি আড্ডা দিতাম, তারপর তার মধ্যে থেকে দেখতে পেলাম হচ্ছে সে অনেক বেশি ডেডিকেশন তার মধ্যে আছে, সে আসলে আগ্রহী কাজটা করার জন্য। তো আস্তে আস্তে দিদার ভাইয়ের সাথে কথা বলতে যখন সেটে গেলাম ফাইনালি, তখন হচ্ছে তাকে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমরা মানে তার যে জায়গায় আমার হচ্ছে একটু ফল হচ্ছে সেই জায়গাটাকে আমরা তাকে সাপোর্ট দিয়ে দাঁড় করতে চাচ্ছি, বিকজ অফ একটাই কারণ, যখন আমরা একটা টিম হয়ে কাজ করি, একটা মুভি যখন কাজ করি, তখন মুভিটা বা নাটকটা বা ওই সেক্টরটা, ওই কন্টেন্টটা একা আমার জন্য দেখতে আসতেছে না, এটা আমাদের সবাইকে নিয়ে দেখতে আসবে। সেক্ষেত্রে একজন যদি ফল করে তাহলে পুরো কন্টেন্টটাই হচ্ছে ডাউন চলে যাবে। তো আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি সেই জিনিসটা চেয়েছি যাতে কারোর পক্ষ থেকে কোনটা যাতে মানে কম না হবে। বর্তমান জেনারেশন দেখা যায় কি না, আমারটাই আমাকে বেস্ট দিতে হবে, আমার পাশে কো আর্টিস্ট কি করছে বুলশিট মারা খাক, কোনো সমস্যা নেই। বাট আমাদের ক্ষেত্রে যেটা আমরা চেয়েছি সেটা আমাদের সবাই মিলে একসাথে যেন ওইটা বেস্টটা যায়। কোনো যেহেতু সামনে অনেক অভিজ্ঞ একজন আর্টিস্ট ফিল্মের ক্ষেত্রে, আমি ওর থেকে জিজ্ঞেস করতাম দোস্ত ডায়লগটা এই স্পিচে দিব, এটা এই স্পিচে দিব, এটা ঠিক আছে? ইভেন তো রিহার্সেল যখন স্ক্রিপ্ট পেতাম তখন তার সাথে আমি রিহার্সেল করতাম, তো এটা কি যাবে?
তখন তার কাছ থেকে একটা আউটপুট পেতাম, তখন অনেকদার সাথে কথা বলতাম। অনেকদা তখন বলতো যে না ঠিক আছে এই টোনে যাও। সে আমাকে বিভিন্ন ক্ষেত্রে টোন চেঞ্জ করতে সাহায্য করছে, যে জনি তুমি হাসিটা এই টোনে দাও, অ্যাক্টিংটা এভাবে করো। এবং অনেক বিষয়ের সাথে কাজ করে যেটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি, সে অন্যান্য ডিরেক্টরের থেকে একটু আলাদা। তার চিন্তা ভাবনা, তার কাজের চিন্তা ভাবনা সবকিছু আমি বলবো যে বর্তমান ট্রিপিক্যাল বাংলাদেশে যে কাজগুলো যারা করতেছে তাদের থেকে সে একটু আলাদা চিন্তা করে। সে হয়তোবা মুম্বাইকে ফলো করছে, সে হয়তোবা চেন্নাইকে ফলো করছে, সে হয়তোবা হলিউডে কোনো একটা জায়গাকে ফলো করছে, যেটা কম্বিনেশন একটা বেস্ট একটা কিছু আসতেছে সামনে। তো খোদা হাফেজে আমি সেই জিনিসটা পেয়েছি অনেক বিষয়ের সাথে কাজ করে। রেমুনারেশন মনে হয় বেশি। এই যে রেমুনেশনের বিষয়ে যাবো এবার, তিনি সকল কিছুর পিছনে আছেন জীবনে ভাই আসলে। আসলে না, আপনারা যেটা ভাবতেছেন যে রেমুনেশন, সেটা না। এই সিনেমার মূল প্রযোজক হচ্ছে ভিনটেজ বাংলা থেকে আমার বন্ধু জামির হোসেন। আমি জাস্ট এটাকে এক হিসাবে আমি পরিচালনা, নিজের উপর থেকে দায়টা সরাই না দায়িত্ব না, সেটা হচ্ছে সেটা না, এটা আমাদের গুরুগুলির ছবি, সেটা আমিও জড়িত এটার সাথে। আর মেনলি হচ্ছে আমার জামির হোসেন, আর এদের সাথে টোটালি উনি এখানে আমাকে দেখে, মানে আমার মাধ্যমে উনি আসছে, আসে এখানে উনি ইনভেস্ট করছে। আমি তো জন্য করছি সোজা কথা ব্রেন ওনার পকেট আর না, ব্রেন ওনার না, তো এটা ভুল কথা। এখানে আমার ভরাতে পারবে খোদা হাফেজ, যেটা না না, সেখানে আসলে আমার ফ্রেন্ড, এমন একটা আমার বিশেষ করে আমার ফ্রেন্ড এখানে আসলে বলতে গেলে কি অনেক কিছু, এখানে অনেক কিছুই আছে, বলতে গেলে অনেক কিছু আছে। জোরে ভাই, আমাদের ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা আসলে সিনেমা লগ্নি করে সেই অর্থ হল থেকে তুলে নিয়ে